গ্রাম মানেই সবুজের সমারোহ। দিগন্ত বিস্তৃত সবুজ চাষের জমি আর সর্পিল পথের দুপাশে ছোট বড় গাছগাছালি, পুকুর, ডোবা, খাল এইসব নিয়েই আমাদের গ্রাম বাংলা। আর এই গ্রাম বাংলার পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রাচীন নানান ধর্মীয় স্থাপত্য সৌধ, যদিও তার সিংহভাগই আজ জরাজীর্ণ। এমন চোখ জুড়ানো সবুজ প্রকৃতির মধ্য দিয়েই আমরা আজ চলে এসেছি হুগলি জেলার হরিপাল অভিমুখে। বহু প্রাচীন এই হরিপাল গ্রাম তথা সমগ্র হরিপাল অঞ্চলটি জুড়ে প্রচুর পুরাকীর্তির দেখা মেলে। কথিত আছে, হরিপাল নামের পালবংশীয় কোন রাজার নামানুসারে এই গ্রামটির নামকরণ হয়েছিল। অবশ্য এই গ্রামের নামকরণ নিয়ে অন্য কাহিনীও শোনা যায়। সে যাই হোক, আপাতত আমরা ঢুকে পড়েছি হরিপালের ভট্টাচার্য পাড়ায়। তৎকালীন স্থানীয় জমিদার ভট্টাচার্য বংশের পারিবারিক শ্রী অনন্তদেব মন্দির আর একটি শিব মন্দিরও রয়েছে এখানে। বিশাল এক নাট মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করতে হয় আটচালা শৈলীতে নির্মিত এই অনন্তদেব মন্দিরটিতে। ভূমিতল থেকে বেশ উঁচু প্রদক্ষিণ পথযুক্ত একটি ভিত্তিবেদির উপরে স্থাপিত হয়েছে এই মন্দিরটি। দক্ষিণমুখী মূল প্রবেশপথটি ত্রিখিলান বিশিষ্ট। সামনের দেওয়ালে একসময় প্রচুর টেরাকোটার অলঙ্করণ থাকলেও তার বেশিরভাগটাই কালের গর্ভে আজ বিলীন হয়ে গেছে। খুবই সামান্য কয়েকটি নমুনা টিকে আছে এখনো, তবে সেগুলো এখন একেবারে মলিন। প্রবেশপথে তিনটি খিলানের উপরে পোড়ামাটির অলঙ্করণে লক্ষ্য করা যায় একটি কলসদণ্ডের দুপাশে দুটি করে প্রস্ফুটিত শতদল। এছাড়া উদ্ভিজ্জধর্মী আলপনার নকশা, 10টি করে লিঙ্গসহ প্রতীক শিব মন্দির, টিয়া পাখি প্রভৃতিও নজরে আসে। এদের মধ্যে মাঝের খিলানের উপরে থাকা নকশাগুলো অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে। মন্দিরের অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের সমান্তরাল আর উল্লম্ব সারিতে, এমনকি খিলান স্তম্ভগুলোর গায়ে অতীতে পোড়ামাটির ফলকসজ্জা থাকলেও বর্তমানে তা নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু একেবারেই ক্ষয়ে যাওয়া অস্পষ্ট কয়েকটি দেবদেবীর মূর্তি আর প্রস্ফুটিত ফুলের নকশা কয়েকটি নজরে পড়ে। ভিত্তিবেদী সংলগ্ন কয়েকটি মূর্তি ফলক টিকে থাকলেও একেবারেই ঝাপসা হয়ে গেছে সেগুলো। অনুমান করা যায় কৃষ্ণ বিষয়ক কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছিল। আমরা এখন হুগলি জেলার হরিপালের ভট্টাচপাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, অনন্তজিউর মন্দিরের সামনে। সেই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা অনন্তজিউ মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। যদিও অনন্তজিউর মন্দির আমাদের বাঁ পাশে রয়েছে, কিন্তু এটি একটি শিব মন্দির। এই শিব মন্দিরের সামনেই সবাই জমায়েত হয়েছেন। সেখানে এই মন্দিরের প্রতিষ্ঠা বংশের উত্তরসূরি, ওনার কাছ থেকে আমরা অনন্তজিউ মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নামটা বলুন। নারায়ণ ভট্টাচার্য। নারায়ণবাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানতে চাই। অনিরুদ্ধ। আচ্ছা, এই মন্দির কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল? দেখুন, সঠিক তথ্য আমাদের কাছে নেই, বুঝলেন। 500 বছর আমরা যা শুনেছি, বছর 20 আগে আমাদের একজন শরিক, এখন উনি মারা গেছেন, উনি আমাদের ডেকেছিলেন 8 পুরুষের পর্যন্ত ডেকেছিলেন 20 বছর আগে, বুঝলেন তো। তা থেকেই একটা অনুমান করা যায় 450 থেকে 500 বছর তো নিশ্চয়ই হবে, বুঝলেন তো। আর আমাদের দুর্গা ঠাকুর যে পুজো হয় সেও এরকমই, প্রায় 500 বছরের মতো, 450 থেকে 500 বছর। আমাদের এই দালানটা দেখছেন, এখানে পুজো হয় বর্তমানে। এই মন্দিরটা কত বছরের পুরনো? 500ই হবে, প্রায় হবে। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন? অনিরুদ্ধ তর্কালঙ্কার।
আচ্ছা, উনি কি মানে এত বড় একটা মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে বলে কি তখন তো আপনাদের তো ধনাঢ্য পরিবার নিশ্চয়ই। তা এই উনি কি করতেন মানে এই অনিরুদ্ধ তর্কালঙ্কার যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনি কি পেশায় কি যশোরের ছিলেন? প্রতাপাদিত্য রায় কচুরায় তিনি কুলগুরু ছিলেন, গুরুগিরি করতেন তার মানে। আচ্ছা, যশোরের পুরো পুজো প্রতাপাদিত্যের কুলগুরু হ্যাঁ, ছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে ওখান থেকেই ওনার। যশোরেশ্বরী মাতার পুজো পার্বণের সঙ্গে জড়িত ছিলেন। আচ্ছা আচ্ছা, তার 3 পুত্র উদিত নারায়ণ, জয়নারায়ণ, প্রেম নারায়ণ, তারই বংশধর। এবার এই 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 যে টিনের চালটা দেখছি না, এটা আগে খড়ের ছিল, তারপর পূর্বপুরুষরা এটা টিনের সংস্কার করে তো আবার টিন হয়েছে, সেও বহুকাল আগে। আচ্ছা। এর পরবর্তীকালে এখানে এখানে কি পরবর্তীকালে দিয়াড়ায় মাঝখানে অনিরুদ্ধ তর্কলঙ্কার, পরবর্তী সময়ে ওই দিয়াড়ার এক জায়গায় নরসিংপুরে ওখানে আসেন, তারপর হরিপালের সঙ্গে যুক্ত হন, রায় বংশের সঙ্গে যুক্ত হন। রায় বংশ তার মানে অরিজিন আপনাদের আদি পুরুষ ছিল যশোরে, হ্যাঁ, যশোরের আপনারা। হ্যাঁ। তারপর পরবর্তীকালে আপনারা এই হরিপালে আসেন। বেশ। এখানে কিসের বিগ্রহ কি আছে? এখানে তো এমনি এখানে বিষ্ণুনারায়ণ শিলা শিলামূর্তি আছে, নারায়ণ শিলা। নারায়ণ শিলা, আর শুধু নারায়ণ শিলাই তো নারায়ণ আছে? শিলা আছে, তাছাড়া আমাদের এখানে নিত্য পুজো হয়। একটু বলে দিচ্ছি। আর ওই যে দুর্গা দালানটা দেখছেন এখানটায়, ওইটা ওখানে আমাদের এখানে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সবই হয় ওখানে। এবং এখন বর্তমানে যেখানে পুজোটা হচ্ছে ওইটা কিন্তু মূল দালান নয় আমাদের, ওর পেছনে আমাদের মূল দালানটা ছিল, সেটা পেছন দিকে পড়ে গেছে। কালের নিয়মে হয়তো ভেঙে ভেঙে পড়ে গিয়েছিল, তখন এই বাইরের এটা করা হচ্ছিল, সেই থেকে এখানে আচ্ছা, পুজো এই হয়। যে সংস্কার হচ্ছে, মন্দির সংস্কার হচ্ছে, নিজেরাই আমরা চাঁদা তুলে করা হয়। এ কোনো ট্রাস্টি বোর্ড ফোর্ড কিছু নেই? না, না। আমাদের একটা কমিটি আছে, আচ্ছা, বুঝলেন তো, তা তারা এই সমস্ত দেখভাল করে। সেটা কি পারিবারিক নাকি? এবার সম্পূর্ণভাবে পারিবারিক, পুরো পাড়া? সম্পূর্ণভাবে পারিবারিক। আগে জমিদারি প্রথা যখন ছিল আমাদের এখানে অনেকেই অনেক কিছু দিত, পাঁটা দিত, বেলপাতা দিত, গঙ্গা জলানোর জন্য তাকে জমি দেওয়া ছিল, বুঝলেন তো। করতো তাদের। আচ্ছা, এবার সবাইকে জমি জায়গা দেওয়া ছিল, কিন্তু কাপড় কাচতো, কেউ আর সেসব এখন দেয় না। একজনই দেয়, যে বেলপাতা দেয়, তাই ক্রমিকভাবে সে দিয়ে যাচ্ছে আমাদের এখানে, বুঝলেন তো। আচ্ছা, আমাদের ঠাকুরও তৈরি হতো বংশানুক্রমিক। বর্তমানে ঠাকুর অন্য একজনকে দিয়ে করানো হচ্ছে, বছর তিনেক মানে হলো। দুর্গাপুজো, সেটা দুর্গা পুজো, লক্ষ্মী, কালী সবই তারা করে দেয়। তা তাদেরকেও ঠাকুর তৈরি করার মতো লোক নেই, যার ফলে আমাদের অন্য জায়গা থেকে আনা হচ্ছে। যে শ্বাস দিচ্ছে তারাও বংশানুক্রমিকই দিয়ে যাচ্ছে, বুঝলেন তো। তাই প্রায় আমার দেখা 3 পুরুষ তারা মানে শ্বাসগুলো দিচ্ছে তারা, বুঝলেন তো। আমাদের ধরুন চাঁদা ধুলে পারিবারিক এবং আপনাদের পাড়া প্রতিবেশী। আমাদের ধরুন আজকে 62 বছর হয়ে গেল, 13টা এখনো দেখা সেই যে শ্বাস দিচ্ছে ওই শ্বাস দিচ্ছে। 13টা বাড়ির মধ্যে এটা সীমাবদ্ধ, বুঝলেন তো। এবং পালা সিস্টেমে পুজো হয়। অনন্তদেবের মন্দিরেও যে রোজ পুজো হয় সেও পালা সিস্টেম। ওই 13টা বাড়ির মধ্যে? 13টার মধ্যে আমরা বাইরে থেকে একটা, আমরা এই 13টা বাড়ি কি আপনাদের পারিবারিক? পারিবারিক। জ্ঞাতি গোষ্ঠী আছে। জাতি গোষ্ঠী। আর আমরা বাইরে থেকে 1 পয়সা কারো নিই না, এটা বুঝলেন তো। দেবত্ব সম্পত্তি, কোনো নিই না আমরা। তাই দেবত্ব সম্পত্তি। দেবত্ব সম্পন্ন। তার মানে আপনাদের এখানে যা হচ্ছে ওই 13 জনের মধ্যেই 13 জনের মধ্যেই সমস্ত কিছু, সীমাবদ্ধ। মানে শরীরদের মধ্যে ওইসব পালা সিস্টেমে চলে, দুর্গা পুজোও চলে, কালী পুজোও চলে, বুঝলেন তো, সব পুজো ট্রাস্টি চলে। বোর্ড রয়েছে তাহলে? হ্যাঁ, ট্রাস্টি করার ওই নিজেরা তার একটা কমিটি করা আছে আমাদের। পয়সা করির কোনো এ নেই, ওই চাঁদা দিয়ে বছরে কারণ আমাদের নিজস্ব কোনো ইনকামটা নেই, বুঝলেন তো। যার ফলে হচ্ছে কি দিন দিন খরচটাও বেড়ে যাচ্ছে। আর মন্দিরে এত বড় একটা বিশাল ব্যাপার রয়েছে, আজ এখানটা ভাঙছে, কাল ওখানটা ভাঙছে, পরশু ওখানটা ভাঙছে, বুঝলেন তো। বটগাছ হয়ে আমাদের যাচ্ছে, অসুবিধা হচ্ছে খুব। এই মন্দিরে গাছ তুলতে প্রত্যেক বছর একবার করে লাগাতে হয়। শেষ সংস্কার কবে হয়েছিল? এই তো কতদিন হবে রে, এ লেগেই থাকে তো, মহাদেব বছরে কোথায় গেল। একবার করে হয়। এটা পুজোর আগেই হয়েছিল, ওই সবগুলো 8 বছর হয়ে গেছিল। রং টং অনেকদিন আগে হয়েছে। রং টং গুলো তো সম্ভব না এতখানি করা। মূল প্রবেশপথের পরে সংকীর্ণ এক অলিন্দ পথ পেরিয়ে রয়েছে মন্দিরটির গর্ভগৃহ। গর্ভগৃহের প্রবেশদরজার উপরে আর দুপাশেও রয়েছে পোড়া মাটির শিল্প ভাস্কর্য, প্রস্ফুটিত পদ্ম, আলপনা চিত্র আর উদ্ভিজ্জধর্মী নকশা দিয়ে সাজানো হয়েছিল মন্দিরের এই অংশটি। তবে কালের গতিতে আর নোনা ধরে ক্ষয়ে যাওয়া ফলকগুলো অস্পষ্ট, ভালো করে বোঝা যায় না।
গর্ভগৃহে নারায়ণ শিলারূপে শ্রী শ্রী অনন্তদেব আর ত্রিপুরা সুন্দরী, দামোদর, আশুতোষ প্রভৃতি বিভিন্ন নামাঙ্কিত শিলারূপী বিগ্রহের নিত্য পূজা হয়। আচ্ছা, এই মন্দিরে তো আপনাদেরই তো? এটা আমাদেরই, এখানেও রোজ পুজো হয়। এখানে পরপর মন্দির ছিল, এখানে অনন্তদেবের সঙ্গেই পুজো হয়। দুর্গাপুজোর সময় যে আমাদের হয় আলাদা তিনটে আমাদের নৈবেদ্য করা আলাদা, বুঝলেন তো। একটা হচ্ছে আমাদের মনসা ঠাকুর আছে, মালসা ঠাকুর মনসা গাছ বসানো আছে, মনসা একটা নৈবেদ্য হয়। শিবের একটা আলাদা হয়, আর শীতলা মায়ের মন্দির রয়েছে, ওখানে একটা হয়। অনন্তদেব মন্দিরের পশ্চিম পাশে একটি শিব মন্দিরও স্থাপন করেছিলেন ভট্টাচার্য বংশের কোনো এক পূর্বপুরুষ। এই শিব মন্দির বহু বছরের, অনন্তরাই মন্দির যেদিন সেদিন এই শিব মন্দির। এই মন্দিরটা পরে করা হয়েছে, এর মহাদেব পাশে ছিলেন। এই মন্দিরটা পরে একজন করে দিয়ে মহাদেবকে তুলে নিয়ে এখানে করে। এটাও রোজ পুজো হয়। একটা মন্দির ছিল, ও এদিকে একটা সব মন্দির পড়ে ছিল। গেছে, পুরো মন্দির ছিল, পুরো মন্দির ছিল। ওটাই শিব মন্দির, শিব হ্যাঁ বার করা হ্যাঁ। ওখানে ছোট করে প্রতিষ্ঠা করা হয়েছে। এবার যাবতীয় নারায়ণের যে অনন্তশিলা যে আছে সেটা রেগুলার পুজো হয় পালা হিসেবে। কারুর 1 মাস, কারুর 2 মাস, কারুর 15 দিন, এইভাবে পালা হিসেবে আজকে বছরের পর বছর এইভাবে করে আসছে। তার আনুষ্ঠানিক যাবতীয় যার যেরকম পালা, সে মন্দির ধোয়া, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাড় দিয়ে পরিষ্কার করা, এই সমস্ত। ভট্টাচার্য বংশের পারিবারিক এই অনন্তদেব মন্দিরে কোনো প্রতিষ্ঠালিপি চোখে পড়ে না। তবে বংশের বর্তমান উত্তরসূরিদের ধারণা আনুমানিক 500 বছরের প্রাচীন এই মন্দির স্থাপত্যটি। আপনারা এই মন্দিরের সংস্কার সম্পর্কে কি চিন্তা ভাবনা করছেন? কিছু পয়সা, টাকা পয়সা হরিকের কাছ থেকে তুলে কিছু কিছু আমরা মিস্ত্রি লাগিয়ে যাবতীয় জিনিস করবার চেষ্টা করেছি। কিছু কিছু জিনিস হয়েছে, সব কমপ্লিট করা যায়নি। অর্থনৈতিক ব্যাপার এখন একটা হয়ে গেছে, অর্থনৈতিক হিউজ পয়সার দরকার। নিয়ার অ্যাবাউট এই মন্দিরকে সংস্কার করতে গেলে নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 লাখ প্রয়োজন। সেটা আমাদের এই মুহূর্তে শরিকের দ্বারা সম্ভব নয়। একজন কেউ 30,000 দিল, কিন্তু সবাই সেটা পারবে না। কেউ 5,000 দেবে, কেউ 2,000 দেবে, সম্ভব না। এইটা একটা আমরা চাইছি কোনো মন্ত্রীর থ্রু দিয়ে কোনো রকম রাজনৈতিক দিক থেকে যদি করে দেয় তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। মন্দির দর্শন শেষ। সুপ্রাচীন এই মন্দিরটির পোড়ামাটির অলঙ্করণগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেলেও গঠনগত দিক থেকে এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে মন্দিরটি। প্রাচীন বাংলার বহু ইতিহাস আর ঐতিহ্যের ধারক ও বাহক এই মন্দির স্থাপত্যটি লোকচক্ষুর অন্তরালে ঠায় দাঁড়িয়ে রয়েছে। আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের